অধুনা বিজেপি নেতা, আইনজীবী এবং কৌস্তব, আপনারা জানেন কি পরিস্থিতির মধ্যে দিয়ে অনেকটা প্রায় একই রকম অবস্থার মধ্যেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসতে বাধ্য হয়েছে। আমি আজকে শুরু করি কৌস্তব বাগচির কাছ থেকে। কৌস্তব, আপনার কাছেই আমার প্রশ্ন, আপনি কি মেলাতে পারছেন অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে? অধীর রঞ্জন চৌধুরী যে পরিস্থিতির মধ্যে পড়েছেন, আমি শুধু অধীর রঞ্জন চৌধুরীর কথা বলছি না, আমি রাজ্যের যে কংগ্রেস কর্মীরা আশায় বুক বেঁধে এই নির্বাচনেও দলের হয়ে ভোট ভিক্ষা করতে বেরিয়েছিলেন, তারা তৃণমূল এবং বিজেপি দুটো দলেরই সমান বিরোধিতা করছেন, এটা বিশ্বাস করে, হাইকমান্ডের কথা বিশ্বাস করে, আমি তাদের কথাও বলছি। কৌস্তব বাগচি, মিলছে কিছু? দেখুন অধীরবাবু, আজকে যে কথাগুলো বলছেন এগুলো আমি যখন দল ছেড়েছিলাম সেই একই কথা প্রতিধ্বনি, আর কি অন্য কিচ্ছু না। আমি যখন দল ছেড়েছিলাম একটা রেজিগনেশন লেটার লিখেছিলাম, সেক্রেটারি যে আপনার কাছে থাকে বা আপনাদের কাছে থাকে সেটা দেখবেন। খুব স্পেসিফিক্যালি আমার একটা অভিযোগ ছিল যে পশ্চিমবঙ্গের কংগ্রেসটাকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি তাদের দলের শাখা সংগঠন বলে মনে করেন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসকে দলের শাখা সংগঠন বলে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি মনে করে না। তারা মনে করে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসটাই হচ্ছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির শাখা সংগঠন। এই অভিযোগটা আমার বারংবার ছিল। তার কারণ হচ্ছে বারংবার যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের কর্মীরা মার খাবে, পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের উপরে অত্যাচার হবে, আর ওদিকে দিল্লির কংগ্রেসের নেতারা তৃণমূল কংগ্রেসের সাথে একই মঞ্চ শেয়ার করবে। আমি বলছি একটা রাজনৈতিক দল তার যদি নিজেদের দলের সমর্থক, নিজেদের দলের কর্মীদের প্রতি দায়বদ্ধতা না থাকে, সেই দলের সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা কি করে থাকবে? অধীরবাবু, আমি সেদিনকে যখন এই কথাগুলো বলেছিলাম, অধীরবাবু সেই সময় বিষয়টা বুঝতে পারেননি। আমার ভালো লাগছে যে অধীরবাবু আজকে বুঝতে পারছেন। 21শে জুন আমার মনে আছে, আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম, কংগ্রেসের ওই মৌলালী যুব কেন্দ্রে একটি বৈঠক হয়েছিল এবং সেখানে অধীরবাবুর ইস্তফা দেওয়া নিয়ে একটা বিস্তর একটা বিড়ম্বনা এবং একটা খুব জলগোলা হয়েছিল। তা আমি বলেছিলাম যে যেভাবে মল্লিকার্জুন খাড়গে এর আগে দরজা দেখিয়েছিল, এবারে সোজা বার করে দিলেন। বিষয়টা, চিত্রনাট্যটা সেই সময় থেকেই লেখা শুরু হয়ে গেছিল, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। এই রাজ্যে তৃণমূলের বিরোধিতা যারা করতে চাইবে, যারা করতে চাইবে, কংগ্রেস দল তাদেরকে কোনো রকম মদত করবে না, এটা স্পষ্ট। বেশ, আমি বারংবার এই কথাটা বলেছি। কৌস্তব, আবার আসবো আপনার কাছে। চন্দনবাবু আমার সঙ্গে রয়েছেন। চন্দন ঘোষ চৌধুরী, একজন কংগ্রেস কর্মী হিসেবে আজকে খুব দুঃখিত মনে আসছেন কিনা, দুঃখিত মনে কথা বলতে বাধ্য হচ্ছেন কিনা? আমি শুরু করি। অনির্বাণ, এখানে তুমি যেভাবে ইন্টারপ্রিটেশন করবে আমার তার আগে অনেক বেশি প্রয়োজনীয় তা মনে করছি, যেটা কৌস্তব যে কথাগুলো বললেন, ও আমার ভাই, দীর্ঘদিন ধরে আমরা একসাথে রাজনীতি করেছি। অ্যাট দি সেম টাইম আজকেও এই দলে নেই, বাট আমি যে ভূমিকাতে আজকে দাঁড়িয়ে আছি, 42 বছর রাজনীতির সাথে যুক্ত থাকা একটা মানুষ, একটি দলের সাথে, আনন্দগোপাল মুখার্জি থেকে আজকে অধীর রঞ্জন চৌধুরী, এতগুলো সভাপতিকে আমি দেখেছি। আমি একটা জিনিস তোমাকে বারবার বলতে পারি যে আজকের ইন্টারপ্রিটেশনটা আর যাই হোক, এমন কোনো মানুষের কাছ থেকে হওয়া উচিত যার কংগ্রেসি ভাবধারার সাথে দীর্ঘদিন যুক্ত, কংগ্রেসকে বুঝবেন, কংগ্রেসের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বর বিভিন্ন বিশ্লেষণের সঙ্গী এবং তার এই অভিজ্ঞতাগুলো আছে। ইটস নট দ্যাট যে আমি আজকে এখানে আছি এবং আমি এই যোগ্যতায় আছি কারণ আমি দলটা ছেড়ে দিয়েছি, এবং এই যোগ্যতায় আমি দলটা ছেড়েছি যেখানে আমার অ্যাকসেপ্টেন্স বিরোধিতা আমি বাড়িয়ে নিয়েছি কোনো একটি দলের জনপ্রিয়তা, সেখানে আমি প্রশ্ন তুলেছিলাম। এই প্রশ্ন আমিও বহুবার তুলতে পারতাম, আমিও বিরোধীদের গাছে উঠে পড়তে পারতাম, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। আমি শুধু যে কথাটা বলছি, এখনও একটি ঘটনাও ঘটেনি। অল পারসিভড, বহু ঘটনা ঘটে যেগুলো আমরা পারসিভ করি, তারা বাইরে। চন্দনবাবু, একটি ঘটনা, একটি মিনিট আমি শেষ করে নিই, আমি এখানে শেষ করবো তোমার দ্বিতীয় কোয়েশ্চেন নেওয়ার আগে। আমি তোমাকে যে বারবার যে প্রসঙ্গটা বলছি, যেটা তুমি এখনো পর্যন্ত বিশ্লেষণ করছো, ইটস অল অন ফিউচারিস্টিক, কিন্তু তুমি যদি পরবর্তী কোয়েশ্চেন করো অল অন পাস্টও আমি কিছু কথা বলবো, সেগুলোকে বাদ দাও। কিন্তু আমি একটা কথা তোমাকে বলতে পারি, একটি ঘটনাও এরকম বহু ক্ষেত্রে এই কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে বা কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনা, যেটা আমাদের মতো লিবারেল দল বহু মানুষ করেছে, আমার রাজ্যের নেতৃত্ব করেছে, বহু ক্ষেত্রে করেছে, কিন্তু অধীরবাবু তার আলাদা কেউ নন। অধীরবাবু আমাকে একটা কথা বলুন, পার্ট এন্ড পার্সেল অফ কংগ্রেস। তোমরা তাকে বাইরে বার করে দিয়ে আলোচনা করছো। অধীর রঞ্জন চৌধুরী, আজকে আমার মনে হয় এটা তোমাদের ঔদ্ধত্য, তোমরা বাইরে বার করে দিয়ে চন্দনবাবু, অধীর রঞ্জন চৌধুরীর শেষ ফেসবুক পোস্ট 22 ঘন্টা আগে, তাতে অধীর রঞ্জন চৌধুরী বলছেন আমাদের লোকেদের মারছে যে কর্মীরা রাত দিন তৃণমূলের হাতে মার
খেলো খাচ্ছে তাদের জন্য আমরা বলবো না তো কে বলবে? Exactly. আরো কিছু কথা মাঝে আছে। তারপরে বলছেন একটা জায়গাতে গিয়ে, তাহলে সেই তৃণমূলের বিরুদ্ধে কি করে চুপ করব? করলে আমার সেই সহকর্মীদের প্রতি অবিচার অন্যায় করা হবে, আমি পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, নির্মলবাবু আপনাকেই প্রশ্ন করবো, নির্মলবাবু শুধু একটা কথা জিজ্ঞাসা করবো, একটা কথা জিজ্ঞাসা করবো। চন্দনবাবু আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি প্রমাণ করবেন কি প্রমাণিত হয়। কিন্তু নির্মলবাবু আপনাকে যদি আমি এখন বলি জায়গাটা একটু দেখে যাবেন, উঁচু নিচু আছে, আপনার পতনের সম্ভাবনা না থাকলে আপনাকে সাবধান করার প্রয়োজন থাকে। অধীর রঞ্জন চৌধুরীকে কেউ চুপ করতে না বলে থাকে কি তাকে এত উচ্চকিত হয়ে বলতে হয় চুপ করে থাকবো কি করে, চুপ করবো কেন? নির্মলবাবু শুধু এইটুকুর উত্তর দিন আমাকে। না সম্ভব এটা? না দেখুন, অধীর রঞ্জন চৌধুরী যে কথাটা বলেছেন কথাটা তো সত্যি। ধরুন আশুতোষ চ্যাটার্জি, সুমন পাল, পলাশ ভান্ডারী, সঞ্জয় ঘটক এরা মাটিতে নেমে লড়াই করেছিল। সুজয় ঘটক এদের কাউকেই আনা হয়নি, কাউকেই বৈঠকে ডাকা হয়নি, সন্তোষ পাঠককেও বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, সুতরাং এখন প্রশ্নগুলো আসছে অধীর চৌধুরী যদি হেরে না যেতেন তাহলে কংগ্রেস নেতৃত্ব তাকে কুলোর বাতাস দিয়ে তাড়াতে যেত না। ঠিক আছে, এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে, আমার যেটা মনে হয়েছে কংগ্রেসের সমস্যা অধীর চৌধুরী নয়, কংগ্রেসের সমস্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কি সমস্যাটা? এবার প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২৬ বছরের যে স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। সেটা কি? কংগ্রেস দখল করা। যে কংগ্রেস উনি ৯৮ সালে ভেঙেছিলেন সেই কংগ্রেস আজকে উনি দখল করতে চলেছেন বকলমে। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাজ্যের কংগ্রেসটা তুলে দেওয়া হচ্ছে। এবার যেটা তুলে দেওয়া হচ্ছে কি হচ্ছে না হয়ে গেছে কোনটা সেটা আমি জানি না, কিন্তু এটুকু আমি বলতে পারি অধীর চৌধুরী অ্যান্টি বিজেপি কিনা এটা খুব পরিষ্কার নয় আমাদের কাছে। আর এটা কিন্তু পরিষ্কার অধীর চৌধুরী অ্যান্টি মমতা। আর ন্যাশনাল হাইকমান্ড কংগ্রেসের ডেফিনেটলি তারা অ্যান্টি বিজেপি, কিন্তু তারা কতটা অ্যান্টি মমতা সেটা কিন্তু প্রমাণ নেই। আপনার এই কথাগুলোর মধ্যে অনেকগুলো ইঙ্গিত আছে, আমি সেই ইঙ্গিতগুলো আরো স্পষ্ট করবার জন্য আসবো। চন্দন ঘোষ চৌধুরী অধীর রঞ্জন চৌধুরীকে চুপ করতে বলছে কে চুপ? তৃণমূল কংগ্রেস বলছে না নিশ্চয়ই। কে চুপ করতে বলেছে? আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখনো বলছি রাজ্যের এই তৃণমূল কংগ্রেস কারাপ্টেড। ডু ইউ আস্ক মি আ কোয়েশ্চেন? আমি এখানে বলছি যে প্রশ্নগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলে নোটিশ দিলে কেসি বেণুগোপাল নিন্দা করছে। মুশকিলটা হচ্ছে তখনই ক্রস করবে যখনই দেয়ার ইজ আ লজিক। ঠিক এই ডাইকোটমিটার কথাই বলছি। আমি এখানে দাঁড়িয়ে বলছি, এই খেলাটা শেষ হোক না। আমি এখানে দাঁড়িয়ে বলছি, আমি সমর্থন করছি কৌস্তব বাগচি যখন কংগ্রেসে ছিলেন ও যে কথাগুলো বলেছে আমি সমর্থন করেছি। আমি সমর্থন করেছি যেখানে যেখানে এই প্রয়োজনীয়তা আছে একটা লিবারেল পার্টিতে, ডেমোক্রেটিক ওপেন ডেমোক্রেসিতে, যেখানে এই প্রশ্নগুলো তোলা যায় এবং তোলা হয়েছে। প্রশ্নটা সেখানে নয়। আজকে নির্মলদা যে প্রসঙ্গটা তুললেন, উনি অ্যান্টি বিজেপি কিনা উনি জানেন না, উনি খুব ভালো করে জানেন যে উনি অ্যান্টি মমতা। প্রসঙ্গটা এখানে লোকসভার কংগ্রেস দলনেতা গত ৫ বছরের, উনি একবার রেকর্ড দেখে নেবেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, বিজেপি নেতাদের বিরুদ্ধে ওর বক্তব্যগুলো, ঝাঁঝালো বক্তব্যগুলো, রাজ্যের বিভিন্ন প্রান্তে তার ঝাঁঝালো বক্তব্যগুলো। এবং এটাও বুঝতে হবে, হাসলে হবে না, হাসবেন না। মুশকিলটা হচ্ছে এখানে যে আপনারা হাসির মধ্যে কিন্তু আর যাই থাক আনসারটা নেই। কেন বলি, আজকে অধীর রঞ্জন চৌধুরী যদি সেটাই হতো, কত ভোটে হেরেছেন, আর বিজেপির কালেকশন অফ ভোটটা দেখবেন ওই বহরমপুরে। সুতরাং অধীর বিরোধী যদি বিজেপি না হতো তাহলে তো অধীর চৌধুরী জিততো। আমি এই কথাটাই আপনাকে বলবো। উত্তেজিত হয়ে পড়েছে একেবারে, এইটাই আমার সব থেকে উনি যে কথাটা বলেছেন কথাটা ঠিক, যে খুব ঝাঁঝালো কথা বলছে, কিন্তু সেটা পার্ট অফ ক্যাম্পেইন, ইট ইজ নট পার্ট অফ পলিটিক্স। আমাকে শেষ করতে দিন। পার্ট অফ ক্যাম্পেইন আর পার্ট অফ পলিটিক্সের মধ্যে তফাৎ আছে। পার্ট অফ ক্যাম্পেইন ডেফিনেটলি অ্যান্টি বিজেপি, কিন্তু পার্ট অফ পলিটিক্স হচ্ছে ইজ অ্যান্টি মমতা। আমি এন্টায়ার 5 ইয়ার্স এর কথা বলেছি। আমি কনিনিকাদির কাছে আসবো, কনিনিকাদির কাছে আসবো একটাই কারণে। কনিনিকাদি
চন্দনবাবুদের অবস্থা বুঝতে পারছি, চন্দনবাবুর অবস্থাতে কৌস্তব বাগচি তুমি একদিন সম্ভবত ছিলেন। বুঝতে পারছো না, না তুমি বুঝতে পারছি, misinterpretation না বুঝতে পারছি, করছো। বুঝতে পারছি চন্দনবাবু যতদিন আপনি দলে, চন্দনবাবু আমি একটা কথা বলি, 1998 সালে চন্দনবাবু 1998 সালে সৌগত রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেসে দাঁড়িয়ে লড়েছিলেন, 20,000 মাত্র ভোট টোট পেয়ে জামানত জব্দ হয়ে গিয়েছিল, তারপর সৌগত রায় তারপর থেকে কি করেন আমরা জানি। আমি সেটার কথাই বলছি, যতদিন আপনি আছেন আপনাকে এখানে এসে এই কথাটাই বলতে হবে, নাহলে চন্দনবাবু আমি আপনাকে কংগ্রেস মুখপাত্র পরিচয় দিয়ে ডাকবো কি করে, সেটা কথা না। আপনি ইউ আর ডিফেন্ডিং ইউর ওন পার্টি, সেটা আপনার কাজ, সেটা আপনার কাজ, কিন্তু আমি বলছি একে ডিফেন্ড করা যায় কিনা। আপনি কি আদৌ ডিফেন্ডেবল কাউকে ডিফেন্ড করছেন? কনিনিকাদি যাদের সঙ্গে হাত মিলিয়ে আপনারা ভোটে লড়লেন, তাদের হাইকমান্ড এই মুহূর্তে, যদিও হাইকমান্ডের সঙ্গে আপনাদের আলোচনা করতে হয়নি রাজ্যের আসন ভাগ বাটোয়ারা নিয়ে, কিন্তু তাদের হাইকমান্ড এই মুহূর্তে স্পষ্ট করছে তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা তাদের প্রায়োরিটি নয়। এই রাজ্যে তো আপনারা বিজয় মূলের কথা, অধীর রঞ্জন চৌধুরী যা বলছেন, যার সঙ্গে শেষ সিট অ্যাডজাস্টমেন্ট নিয়ে আপনারা কথা বলেছেন এই রাজ্যে জোট করবার সময়, তিনি বলছেন তৃণমূলের বিরুদ্ধে চুপ করে থাকতে পারবো না, আপনাকে তাকে চুপ করতে বলছেন না। কোনো একটা ঘটনার থেকে কোনো একটা কথা হলো, তাই জন্য তার পরবর্তী তার আগের কোয়েশ্চেনটা কি আপনি অনুমান করে নিচ্ছেন, দিস ইজ নট ফেয়ার। নানানভাবেই মানুষ কিছু কথা নিজের থেকেও বলতে পারে, সেটা নিয়ে কি কোয়েশ্চেন তাকে করা হয়েছে কিনা, আপনার কাছে যদি এই সম্বন্ধে কোনো ফ্যাক্টস থাকে, কোনো যদি আপনার কাছে সিরিয়াস কোয়েশ্চেন থাকে, দেন প্লিজ ইউ প্রসিড উইথ দিস, নয়তো আমার মনে হয় না এই মন গড়া কথাটা বলা উচিত হচ্ছে এখানে দাঁড়িয়ে। দুই নাম্বার এটা মন গড়া মনে হচ্ছে আপনার, বেশ হ্যাঁ, ঠিক দুই আছে, নাম্বার হ্যাঁ আমার মনে আমি হচ্ছে আপনার দলেরই অন্যদের বক্তব্য শোনাবো যাদের মন গড়া মনে হচ্ছে না, যাদের মনে ব্যথা মনে হচ্ছে। ঠিক আছে, আমি বলি এটা আপনার যা মনে হচ্ছে, আমি যা বলেছি। এবার একটা কথা হচ্ছে, আমাদের তো নির্দিষ্ট স্পষ্ট কথা, আমরা বিজেপি বিরোধী এবং তৃণমূল বিরোধী যারা, তাদের সঙ্গে আমাদের আসন সমঝোতা করেছি, এবং তার জন্য আমাদের ওপেন ডাক ছিল, এবং তার ভিত্তিতে দাঁড়িয়ে আমরা করেছি। যদি এর থেকে কোনো বিচলন হতো, এর থেকে কোনো স্পষ্টত ঘোষিত কোনো অবস্থান নেওয়া হতো, তখন আমাদের ভাবতে হতো। 1, 2 দাঁড়ান, আমার বলা হয়নি। 3, রাজ্যে রাজ্যে যেহেতু দেখছেন স্পষ্ট অবস্থান, স্বাভাবিকভাবে আমাদের কিন্তু ভারতের মধ্যে কেরালাও আছে, আবার ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ আছে, ভারতের মধ্যে তামিলনাড়ু আছে, ভারতের মধ্যে মহারাষ্ট্র আছে। ফলে বিভিন্ন রাজ্যের পরিস্থিতিতে, নির্দিষ্ট আসন সমঝোতা হয়েছে। আমরা এর ভিত্তিতেই আসন সমঝোতা করেছি, তার ভিত্তিতেই আমরা চলছি, তার ভিত্তিতেই আমরা চলবো স্বাভাবিকভাবে, যতদিন এই অবস্থা যা আমাদের অবস্থান, সেই অবস্থানের সঙ্গে মিল থাকবে। এক্স্যাক্টলি, কনিনিকাদি আমার সেখানেই প্রশ্ন, এই যে আপনি বললেন না, আমরা তো বলেছি যারা তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে, এই বিশ্বাস নিয়ে এবং এই ভরসা নিয়ে আপনারা কংগ্রেসের সঙ্গে জোট করে একসঙ্গে এক বিশ্বাস এক ভরসায় ভোট লড়েছেন। এখন এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস প্রাক্তন, আমাকে শুধরে দেবেন চন্দনবাবু যদি আমি ভুল বলি, আপনাদের এই দলের পর্যবেক্ষক বলছেন, নাকি এটাও আমি ধরে নেব সংবাদ মাধ্যমের রটনা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলছেন তৃণমূলের বিরুদ্ধে তাকে কেউ চুপ করে থাকতে বলছে।